আজকে আমরা রিভিশন অ্যান্ড ডিসকাশন ক্লাস করব পেপার সিসি 5-এর ইউনিট 2-এর টপিক 3 আর টপিক 4-এর ওপরে। তো যে টপিকগুলো আমরা কভার করছি সেটা হচ্ছে ফ্রন্টস, ওয়ার্ম অ্যান্ড কোল্ড স্পেসিফিক্যালি, ফ্রন্টোজেনেসিস অ্যান্ড ফ্রন্টোলিসিস, ওয়েদার স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি, ব্যারোক্লিনিক অ্যান্ড ব্যারোট্রপিক কন্ডিশনস, এইগুলোর ওপরে কিছু কোয়েশ্চেন্স আজকে ডিসকাস করা হবে। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ইজ আ ফ্রন্ট, ডিসকাস দ্য থার্মাল স্ট্রাকচার অফ ফ্রন্ট। সীমান্ত কাকে বলে, সীমান্তের তাপীয় গঠনটাকে আলোচনা কর। তো এটার জন্য আমি সৌরভ এই আনসারটা একটু ডিসকাস কর। হ্যালো হ্যাঁ, স্যার, কি বললেন একবার বলুন। এই আনসারটা ডিসকাস কর। যে কোয়েশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছিস, ফার্স্ট কোয়েশ্চেনটা হোয়াট ইজ আ ফ্রন্ট, ডিসকাস দ্য থার্মাল স্ট্রাকচার অফ আ ফ্রন্ট, সেটা এবার বল। সেটাই তো কথা স্যার হয়েছে। থার্মাল স্যার থার্মাল স্ট্রাকচার বলতে ফ্রন্টের কি কি গঠন আগে বৈশিষ্ট্য দেখা ফ্রন্ট যায়? কি সেটা বল। হোয়াট ইজ আ ফ্রন্ট, যা কোয়েশ্চেন আছে সেটা আগে বল, তারপরে কি কেন সেটা পরে আসছে। আগে তো প্রশ্নটা হোয়াট ইজ আ ফ্রন্ট, সীমান্ত কাকে বলে সেটা আগে বল। স্যার সীমান্ত বলতে দুটো অভিন্ন বায়ুপুঞ্জ যে তল দ্বারা বিভক্ত থাকে উষ্ণতা এবং ঘনত্ব ও যেখানে আলাদা থাকে ফ্রন্ট। যেখানে দুটো ভিন্ন তাপমাত্রা বিশিষ্ট বায়ুপুঞ্জ মিলিত হয় সেই তলটিকে সীমান্ত বলে। তো সীমান্তের তাপীয় গঠন বলতে কি বোঝায়? অন্য কেউ বলতে পারবে সীমান্তের তাপীয় গঠন বলতে কি বোঝায়? স্যার দু ধরনের আলাদা আলাদা বলবো স্যার। হ্যাঁ, স্যার উষ্ণ বায়ু আর শীতল বায়ু দু ধরনের আলাদা আলাদা বায়ু থাকে। তো এরা যখন মানে পরস্পরের বিপরীতধর্মী এই বায়ুপুঞ্জগুলো যখন পরস্পরের কাছাকাছি আসে তখন যে সীমান্তটা মানে ওদের যে সীমান্তটা তৈরি হয় সেটাই হচ্ছে ফ্রন্ট বা সীমান্ত। এবার ওদের একটা উষ্ণ সীমান্ত থাকে আর একটা শীতল সীমান্ত থাকে। যখন উষ্ণ বায়ু শীতল বায়ুকে ধাক্কা দেয় তখন সেটা হচ্ছে মানে ওর স্থান দখলের চেষ্টা করে, সেটা হচ্ছে উষ্ণ বায়ু সীমান্ত বলে। আর শীতল বায়ু সীমান্ত হচ্ছে যখন শীতল বায়ু উষ্ণ বায়ু স্থান দখলের চেষ্টা করে। এটা তো টাইপসের ব্যাখ্যা হয়ে যাচ্ছে যে আমি ওয়ার্ম ফ্রন্ট আর কোল্ড ফ্রন্ট। থার্মাল স্ট্রাকচার মানে হচ্ছে তাপীয় গঠন, মানে তাপমাত্রার সঙ্গে যদি উচ্চতার আমরা যদি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, যেটা ইনভার্সন অফ টেম্পারেচারের ক্ষেত্রে তোদের নিশ্চয়ই পড়ানো হয়েছে। তো সেইখানে যে ইনভার্সন স্তরটা তৈরি হয়, ফ্রন্টাল ইনভার্সন লেয়ার, সেইটাকে এক্সপ্লেন করতে হবে। এটা তো আমার এখানে পড়ানোর কথা নয়, কিন্তু প্রশ্নটা আমি অ্যাডিশনালি দিলাম। ফ্রন্টাল ইনভার্সনের জন্য 3 ধরনের ফ্রন্ট তৈরি হয়, স্ট্রং ফ্রন্ট, মিডিয়াম ফ্রন্ট আর উইক ফ্রন্ট। যেটা হচ্ছে যে সীমান্তের যদি আমরা উলম্ব গঠন দেখি, উলম্ব গঠন ভার্টিক্যাল স্ট্রাকচার যদি দেখি, তাহলে প্রধান বৈশিষ্ট্য আমরা কী কী পাবো? আমরা সীমান্ত অঞ্চল বরাবর উপরে উঠতে থাকি যদি, তাহলে উষ্ণতার বন্টন দেখতে পাবো। যত আমরা উপর দিকে উঠবো তত উষ্ণতার ভ্যারিয়েশনটা পাবো। যদি সীমান্তটি অতি শক্তিশালী হয় তবে সীমান্ত স্তরে উষ্ণতা বাড়বে। যদি সীমান্ত খুব স্ট্রং হয়, কারণ আমাদের স্ট্রং ফ্রন্ট উইক ফ্রন্ট বিভিন্ন ধরনের আছে, যত স্ট্রং ফ্রন্ট হবে তত সেখানে ফ্রন্টাল ডিস্টারবেন্স ব্যারোক্লিনিক ওয়েদারটা আরও বেশি হতে শুরু করে দেবে। তো যদি সীমান্ত অতি শক্তিশালী হয় তবে সীমান্ত স্তরে উষ্ণতা বাড়বে। যদি সীমান্তটা মধ্যম তীব্রতা বা মিডিয়াম ফ্রন্ট বিশিষ্ট হয় তাহলে উষ্ণতা মোটামুটি স্থির থাকবে, উষ্ণতা খুব একটা পরিবর্তন হবে না, ওটা স্টেশনারি থাকবে ওই জায়গাটাতে, ফ্রন্টে বরাবর কোনো পরিবর্তন আমরা পাবো না, পুরো ফ্রন্ট জুড়ে একই ধরনের তাপমাত্রা আমরা পাবো।
আর যদি সেটা উইক হয়, দুর্বল সীমান্ত হয়, তাহলে উষ্ণতা সীমান্ত স্তরে কমতে থাকবে, তখন উষ্ণতাটা কমতে থাকবে। তাহলে স্ট্রংয়ের ক্ষেত্রে উষ্ণতা বাড়বে, মিডিয়াম ফ্রন্টের ক্ষেত্রে উষ্ণতাটা স্থিতিশীল থাকবে, আর উইক ফ্রন্ট বা দুর্বল সীমান্ত হলে উষ্ণতা সীমান্ত স্তরে কমতে থাকবে। এখানে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে যে সীমান্ত অঞ্চলে উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার, যেটা আমরা নর্মাল ল্যাবস্ট্রেট বলি, দুই ধারের বায়ুপুঞ্জের তুলনায় কম, দুই দিকে যে বায়ুপুঞ্জ থাকবে তার তুলনায় কম। এই কারণে দেখা যায় যে সীমান্ত স্তর একটি কার্যকরী প্রাচীর হিসাবে দুই ধারের উষ্ণতার আদান প্রদানে বাধা সৃষ্টি করে। তখন এই সীমান্ত যেটা স্তরটা তৈরি হয় সেটা একটা পাঁচিলের মতো কাজ করেছে, কিন্তু দুদিকের তাপমাত্রাটাকে বন্টিত হতে বাধা প্রদান করে ইনিশিয়াল। সীমান্ত যত বেশি শক্তিশালী হবে তত বেশি করে দুই ধারের বায়ুপুঞ্জের উষ্ণতা ও আর্দ্রতার আদান প্রদানে বাধা সৃষ্টি করবে। এটি হচ্ছে থার্মাল স্ট্রাকচার অফ ফ্রন্ট। এটা গ্রাফিক্যালি তিনটে স্কেচ আমাদের করতে হবে, একটা স্ট্রং ফ্রন্টের, একটা মিডিয়াম ফ্রন্টের, একটা উইক ফ্রন্টের। এরকম ইনভার্সন লেয়ারের যে ছবিটা হয়, তাপমাত্রা কমছে, তারপরে আবার তাপমাত্রা বেড়ে গেল, আবার তাপমাত্রা কমে গেল, এরকম টাইপের একটা ছবি আসবে, যেটা ওই অ্যাটমসফিয়ারের ভার্টিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে যেরকম ছবি আঁকা হয়। এ যাচ্ছে, আবার আইসোথার্মাল হয়ে গেলে স্ট্রেট হয়ে যাবে, যে স্ট্র্যাটোপজের ক্ষেত্রে আমরা দেখি সোজা হয়ে যায়, ওরকম টাইপের একটা ছবি হবে। আর হচ্ছে উইক ফ্রন্ট ছবিগুলো ইন্দ্র চ্যাটার্জির বইতে, বাংলা বইতে রেডিলি অ্যাভেলেবল আছে, সীমান্তর যে চ্যাপ্টার আছে সেখানে পেয়ে যাবি। এইটাই হচ্ছে থার্মাল স্ট্রাকচার। স্ট্রাকচার হচ্ছে গঠন, ইট ইজ নট রিলেটেড টু টাইপস। টাইপস আর স্ট্রাকচার ইজ সামথিং ডিফারেন্ট। থার্মাল স্ট্রাকচার যেরকম অ্যাটমসফিয়ারের থার্মাল লেয়ারিং যদি পড়তে হয়, আমাকে তো ট্রোপোস্ফিয়ার থেকে এক্সোস্ফিয়ার পর্যন্ত থার্মাল লেয়ারিং পড়তে হবে, যে তাপমাত্রা বাড়ছে না কমছে, নাকি আমরা তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। আমরা তো তখন তার ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের আলাদা বৈশিষ্ট্য নয়, তাপমাত্রাগত কী কী বৈশিষ্ট্য এবং কোনখানে কমছে। যেমন ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে তাপমাত্রা উচ্চতার সাথে সাথে কমে, স্ট্র্যাটোস্ফিয়ারে ট্রোপোপজ থেকে ট্রোপোপজের জায়গাটাতে আইসোথার্মাল, মানে সেখানে কোনো চেঞ্জ হয় না, তাপমাত্রা ফিক্সড হয়ে যায়, স্টেশনারি হয়ে যায়। তারপর আবার তাপমাত্রা বাড়তে থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে, যেহেতু ওখানে ওজোন আছে, ওজনের জন্য বাড়তে থাকে, আবার আমাদের মেসোস্ফিয়ারে কমতে থাকে, আবার আয়নোস্ফিয়ারে বাড়তে থাকে। তাহলে এই যে অল্টারনেটিভ, দিস ইজ দি স্ট্রাকচার। তো প্রশ্নর মানেটাই যদি না বোঝা যায়, তাহলে তো পরীক্ষার সময় সব ভুলভাল উত্তর লেখা হবে। তো এটা হচ্ছে স্ট্রাকচার, গঠন জানতে চাইছি, আর কিছু না। তো এই হচ্ছে ব্যাপার, স্ট্রং ফ্রন্ট, মিডিয়াম ফ্রন্ট আর উইক ফ্রন্ট। ক্লাইমেটোলজির আনসার কিন্তু বড় বড় হবে না, 4 মার্কস বা 5 মার্কস আছে মানে আমি 2-2.5 পাতা ধরে টানা লিখতে পারবো, কোনো মানে নেই। ফ্রন্ট কাকে বলে লিখতে পারলাম, 1 নম্বর পাবো। থার্মাল স্ট্রাকচার অফ দ্য ফ্রন্টে 3টে ফ্রন্টের কথা বলতে হবে, স্ট্রং ফ্রন্ট, মিডিয়াম ফ্রন্ট আর উইক ফ্রন্ট। তার জন্য 3টে রিপ্রেজেন্টেটিভ স্কেচ। তাহলে আমি প্রত্যেকটা সম্বন্ধে একটু লিখলাম, তার স্কেচ দিলাম, সেখানেই আমি 3 পেয়ে যাব। আরও যে 1 নাম্বার আমার পড়ে থাকবে, সেটা হচ্ছে ওইটুকু আমাদের বলে দিতে হবে যে সীমান্তটা একটা প্রাচীরের মতো কাজ করে, যত বেশি তীব্র সীমান্ত হবে, যত স্ট্রং ফ্রন্ট হবে, তত এই দুই বায়ুপুঞ্জর মধ্যে তাপমাত্রার এবং আর্দ্রতার আদান প্রদানটা বাধাপ্রাপ্ত হবে। এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ স্ক্যাটারফ্রন্ট আর হোয়াট ইজ অ্যানাফ্রন্ট। এই দুটো রিলেটেড প্রশ্ন, দুই করে থাকতে পারে বা পার্থক্য হতে পারে। আচ্ছা, এই প্রশ্নের আনসারটার জন্য আমি স্মৃতি মাইক অন করেছি, বলবি? হ্যাঁ বলবো। হ্যাঁ বল। বলছি স্যার, অ্যানাবেটিক বায়ুটা হচ্ছে দিনের বেলায় সূর্যকিরণের প্রভাবে পর্বতের মধ্যভাগের থেকে উপত্যকা আর তলদেশটা বেশি অপেক্ষাকৃত উত্তপ্ত হয়ে পড়ে, যার ফলে সংশ্লিষ্ট মানে বায়ুস্তরটা হালকা হয়ে যায় এবং ওপরে পর্বতের গা বেয়ে উপত্যকার ওপরে উঠে আসে। এই উপত্যকার ওপরের দিকে বরাবর প্রবাহিত বায়ুকেই ঊর্ধ্বগামী বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলে। মানে অপর নাম স্যার বলছি, উপত্যকা বরাবর প্রবাহিত ঊর্ধ্বগামী বায়ুকে উপত্যকা বায়ু বলে, আর ও পর্বতের ঢাল বরাবর ওপরের দিকে প্রবাহিত বায়ুকে ঊর্ধ্বঢাল বায়ু বলে। এই ঊর্ধ্বঢাল বায়ুর অপর নাম হচ্ছে অ্যানাবেটিক বায়ু। ঠিক আছে, এটা তো অ্যানাবেটিক বায়ু হলো, কিন্তু প্রশ্নটা তো হচ্ছে অ্যানাফ্রন্ট। হ্যাঁ,
তাহলে ফ্রন্ট কি করে আমি এক্সপ্লেন করবো? এটা তো অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ু আছে, ঠিক আছে, একদম ঠিকই বলেছিস। অ্যানাবেটিক বায়ু ওপর দিকে উঠবে, তাহলে ক্যাটাবেটিক বায়ু হচ্ছে নিচের দিকে নামবে, এই হচ্ছে ব্যাপার। নিচের দিকে নামে, হ্যাঁ, শীতল রাত্রির বায়ু। বেলা হতে পারে, শীতকালে হতে হ্যাঁ পারে, হ্যাঁ, একদম ঠিক। শীতকালে হতে পারে। অ্যানাবেটিক আর ক্যাটাবেটিকের একদম পার্থক্য পারফেক্ট বলেছিস, কিন্তু অ্যানাফ্রন্ট আর ক্যাটাফ্রন্ট কেন বলছি? এখানে তো ফ্রন্ট, আজকে তো আমরা সীমান্ত নিয়ে আলোচনা করছি, আমরা তো টাইপস অফ উইন্ড নিয়ে আলোচনা করছি। কনসেপ্ট ঠিকই বলেছিস যে অ্যানাবেটিক ক্যাটাবেটিক কি, একদম ঠিক। তো সেটার রেসপেক্টেই তো অ্যানাফ্রন্ট আর ক্যাটাফ্রন্ট, নামটা তো ওই কারণেই দেওয়া, অ্যানাফ্রন্ট আর ক্যাটাফ্রন্ট। কি তাহলে ফ্রন্টটাকে একটু তো বোঝাতে হবে এটার সাথে, নইলে কি করে হবে? আমি শুধু অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক বায়ুটা বললে তো হবে না। ওইটার ওই কনসেপ্টের উপর ভিত্তি করেই অ্যানাফ্রন্ট আর ক্যাটাফ্রন্ট। অ্যানাবেটিক ওপর দিকে উঠছে, তাহলে অ্যানাফ্রন্ট কি? রাইজিং আনস্টেবল এয়ার যে ফ্রন্টটা তৈরি করে, মানে উষ্ণ বায়ু, তাই তো এই অ্যানাফ্রন্ট। হ্যাঁ আর ক্যাটাফ্রন্টটা হচ্ছে রিলেটিভলি স্টেবল, আমরা জানি ভারী হয়, ক্যাটাবেটিক বায়ুতে হেভি বলেই তো নিচের দিকে নেমে যায়। তাহলে অ্যানাফ্রন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড হবে আমাদের ব্যারোক্লিনিসিটি, মানে সেখানে আমাদের ডিস্টারবেন্স থাকবে, ওয়েদারে বেশি রেনফল হবে, প্রচুর বৃষ্টিপাত হতে পারে, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করতে পারে, ইনস্টেবিলিটি হতে পারে। আর ক্যাটাফ্রন্টের ক্ষেত্রে ঠিক তার অপোজিট হবে, এটা স্টেবল এয়ার মাস হবে, রাইজ করবে। বোঝা গেছে তো? আমি ঠিকই বলছি, শুধু তার সঙ্গে ফ্রন্টটাকে তো আমাকে অ্যাড করতে হবে। তুই যেটা বললি শুধু অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক বায়ু, এটা লিখলে কিন্তু নাম্বার দেবে না। অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক বায়ুর তো আমি জানতে চাইনি না। ঠিক স্যার, আছে, এটার সঙ্গে যদি এই বৈশিষ্ট্যগুলো অ্যাড করে দিই মানে ফ্রন্ট এরিয়াতে, তাহলে হবে? যদি আমি সংজ্ঞাটা এটা লিখে দেখবি যে তারপর। লেকচারটা, আমি আমার এই ফ্রন্টের যে লেকচারটা আমি তোদের দিয়েছি বা স্টাডি মেটেরিয়ালটাও তোদের দিয়েছি, সেখানে দেখি প্রথম স্লাইডেই ক্যাটাফ্রন্ট আর অ্যানাফ্রন্ট আছে, দেওয়া আছে। হ্যাঁ, তো ক্যাটাবেটিক বায়ু অ্যানাবেটিক বায়ুর ব্যাখ্যা এখানে আর দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, তুই ফ্রন্ট কাকে বলে লিখতে পারিস। ফ্রন্টকে আমরা মিটিওরোলজিক্যালি ফার্স্টেই দুটো ভাগে ভাগ করে দিই, যেটা ক্যাটাফ্রন্ট আর অ্যানাফ্রন্ট। তারপর তো কি সেই ওয়ার্ম হবে, কি কোল্ড হবে, কি অক্লুডেড হবে, সেটা অনেক পরের কথা। তো ফার্স্টে এই দুটো, মানে আমরা তো স্টেবিলিটি আর ইনস্টেবিলিটি রেসপেক্টে করবো। এয়ার যদি স্টেবল থাকে তাহলে আর ফ্রন্ট হবে কেন? এয়ার তো এয়ারের জায়গাতেই বসে থাকবে, স্টেশনারি হয়ে থাকবে, কিছুই হবে না। তো ওইটা তোকে অ্যাড করতে হবে। তুই যেটা বলছিস বায়ু বলছিস, তুই বায়ুটাকে বাদ দিয়ে ওটাকে ফ্রন্টের মতো করে বল, তাহলেই হবে। অ্যানাফ্রন্টটা অ্যানাবেটিক তার থেকেই এসছে। অ্যানাবেটিক মানে ওয়ার্ম অ্যান্ড রাইজিং এয়ার, তাহলে অ্যানাফ্রন্টও তাই, ওয়ার্ম অ্যান্ড আনস্টেবল এয়ার দিয়েই যেটা তৈরি হয়েছে, যেটা উপর দিকে উঠছে। ওয়ার্ম অ্যান্ড আনস্টেবল এয়ার উইল লিড টু কি? উইল লিড টু লট অফ রেনফল, বৃষ্টিপাত তৈরি করবে, অস্থিরতা তৈরি হবে অ্যাটমসফিয়ার। আর যদি সেটা ক্যাটাফ্রন্ট হয় তাহলে স্টেবিলিটির দিকে যাবে। তুই এইভাবে লিখ। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য তো লিখতেই পারিস। তাহলে যদি তোকে একটা তুলনা লিখতে দেয় দুটো, তাহলে তো একটু বড়ই হবে। দুটোকে যদি একসঙ্গে লিখতে বলে যে কম্পেয়ার বিটুইন এটা এন্ড এটা, হোয়াট ইজ আ ফ্রন্ট, কম্পেয়ার ক্যাটাফ্রন্ট এন্ড অ্যানাফ্রন্ট, এটা আরেকটা প্রশ্ন হতে পারে। 1+4 করে তখন তুই লিখতে পারবি, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা আছে যে ক্লাসিফাই ফ্রন্টস, সীমান্তের শ্রেণী বিভাগ কর। এটা সুজাতা, এটা খুব সোজা প্রশ্ন। কতগুলো ভাগ আছে বল? স্যার, ফার্স্টে তো একটা শান্ত অবস্থা থাকে, তারপরে আমি ফ্রন্টের টাইপসের নাম জানতে চাইছি, কোনো অবস্থা জানতে চাইছি না। ক্লাসিফাই ফ্রন্টস, সীমান্তের শ্রেণীবিভাগ করো, তাহলে প্রত্যেকটা সীমান্তের নাম চাই, শান্ত অবস্থা চাই না। শান্ত অবস্থাটা তো কোনো সীমান্তের নাম নয়। ফ্রন্টগুলোর নাম কি, কি কি টাইপসের ফ্রন্ট, এই তো অলরেডি একবার বলেই দিলাম আমি। স্যার, ফার্স্টেরটা এস দিয়ে কিছু ভুলে গেছি। তারপরে স্যার বলবো? সেকেন্ডটা কোল্ড ফ্রন্ট, তার হ্যাঁ, আগে সুজাতা যেটুকু পারছে বলুক, তারপর মনীষাকে জিজ্ঞেস করছি। তারপরে ওয়ার্ম ফ্রন্ট, তারপরে অক্লুশনটা সৃষ্টি হচ্ছে, তারপরে হচ্ছে না, আমি কোনো এখানে প্রসেস জানতে চাইনি। এটা ঘূর্ণবর্তের স্টেজ ব্যাখ্যা করতে বলিনি যে শান্ত অবস্থা তারপরে অক্লুশন হচ্ছে, এরকম টাইপের কথা বলা চলবে। মনীষা বল। মনীষা, মাইক অন। স্যার মোট 5টা ভাগে ভাগ করা যায় সীমান্তকে।
উষ্ণ সীমান্ত। উষ্ণ সীমান্তকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যানাফ্রন্ট, একটা হচ্ছে ক্যাটাফ্রন্ট। আর আর ওই 5টা ভাগের মধ্যে একটা ভাগ বললাম উষ্ণ সীমান্ত, তার একটা হচ্ছে শীতল সীমান্ত, আর অক্লুডেড সীমান্ত, আর একটা হচ্ছে উষ্ণ অক্লুডেড সীমান্ত, আর স্থির সীমান্ত। আচ্ছা, ব্রডলি আমাদের কিন্তু চারটে ভাগই বলতে হবে। একটা হচ্ছে স্টেশনারি, ঠিক আছে, স্থিতিশীল। একটা হচ্ছে উষ্ণ, সেটা হচ্ছে ওয়ার্ম। একটা হচ্ছে শীতল, সেটা হচ্ছে কোল্ড। আর একটা হচ্ছে অক্লুড। এবার এর আন্ডারে আমি কি ভাগ করব, ওয়ার্ম অক্লুডেড কি কোল্ড অক্লুডেড, সেটা আলাদা বিষয়। আমাকে যদি ক্লাসিফাই ফ্রন্ট বলে, আমাকে চারটে হেডিংই করতে হবে। তার আন্ডারে এবার যা খুশি বাড়ান, যা খুশি নয়, যেটা অ্যাপ্লিকেবল সেটা আমি আচ্ছা। বাড়াবো। কেন, আমার যদি পরীক্ষাতে এই যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা যদি আসে, আমাকে তো চারটে লিখতে হবে, এবং চারটে, এবং তার সঙ্গে চারটে ছবি, এটাই আমি পড়িয়েছি। এই চারটে তবেই তো 5 মার্কস আসবে। আমি শুধু অক্লুডেড ফ্রন্টকে নিয়ে যদি একটা বড় করে লিখতে শুরু করে দিই, তাহলে তো আমি আমার 5 মার্কসের মধ্যে আনসারটা কমপ্লিট হবে না। আমার যদি অক্লুডেড ফ্রন্টের ওপরে 4 মার্কসের আলাদা কোয়েশ্চেন আসে, তখন আমি ওয়ার্ম অক্লুশন আর কোল্ড অক্লুশনের কথাটা আসবে, যেটা আমাদের ওই টেম্পারেট সাইক্লোনের লাস্ট স্টেজটাকে এক্সপ্লেন করে দিলেও হবে। তো যে প্রশ্নে যতটুকু উত্তর ততটুকু বলতে হবে। এখানে আমার ক্যাটাফ্রন্ট অ্যানাফ্রন্ট আনার কোনো প্রয়োজন নেই। এখানে আমার ওয়ার্ম অক্লুডেড কোল্ড অক্লুডেড ফ্রন্ট আনার কোনো প্রয়োজন নেই। তার কারণ আমার এখানে 5 মার্কস আছে, চারটে ফ্রন্ট আলোচনা করতে হবে উইথ ডায়াগ্রাম, তবে তো 5। স্যার বলছি যে 5 নাম্বারটাই কি লাস্ট, মানে এর বেশি আর হবে না? 5 নয়, আমি চারটে বলছি। স্টেশনারি ফ্রন্ট, ওয়ার্ম ফ্রন্ট, কোল্ড ফ্রন্ট আর অক্লুডেড ফ্রন্ট। এবার না স্যার এটার বলছি মানে আন্ডারে তো অনেক কিছু থাকছে। তুই যেটা বলছিস যে ওয়ার্ম অক্লুডেড আর কোল্ড অক্লুডেড, এটা তো অক্লুডেড ফ্রন্টের আন্ডারে পড়ে যাচ্ছে। তাহলে আমি যদি কাউন্ট করি, তাহলে তো চারটে কেন, 6টা 7টাও হয়ে যেতে পারে ফ্রন্ট, তাই না? ক্যাটা ফ্রন্ট অ্যানা ফ্রন্টকে তার আন্ডারে ঢোকাচ্ছি, তাহলে তার আন্ডারে আরো বাড়ছে না। আমি যদি তার সাব ডিভিশনগুলোকে ধরি, তাহলে টোটাল নাম্বার অফ ফ্রন্টস অনেক কিছু হতে পারে। কিন্তু আমি ব্রডলি চারটে ফ্রন্ট আছে, সেই ব্রডলি চারটে ফ্রন্টের আন্ডারে সেইগুলোর সাব ক্লাসিফিকেশন, এগুলো তো মেজর ক্লাসিফিকেশন নয়। বুঝতে পারলি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমি বলছি মানে এই যে 2 নাম্বার 4 নাম্বারের যে কোয়েশ্চেন গুলো, তো 5 নাম্বারের উপরে আর কোয়েশ্চেন হবে? না 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 না, এই দুটো টপিক থেকে তো 10 মার্কসের কোনো আচ্ছা কোয়েশ্চেন আচ্ছা, আসার পসিবিলিটিই নেই। মানে ওর জন্য আসলেও জিজ্ঞেস তোকে করলাম। তোকে যোগ করে করে দেবে। তাহলে কি দেবে? তোকে দেবে হোয়াট ইজ ফ্রন্ট, ডিসকাস দ্য থার্মাল স্ট্রাকচার অফ ফ্রন্ট, ক্লাসিফাই ফ্রন্ট। তাহলে কি দাঁড়ালো, 1 প্লাস 4 প্লাস 5 এরকম করে দেবে। ওকে এইভাবে দেখবি। মানে আমাদের যে কোনো প্রশ্নই কিন্তু 90% প্রশ্নই দেখবি 5 মার্কসের মতো তুই যদি রেডি করিস, তাহলেই সেগুলো 10-এর জন্য কাজে লেগে যাচ্ছে। তো খুব কমই প্রশ্ন আছে যেখানে তোকে টানা 10 লিখতে হবে। হ্যাঁ, টানা 10 লিখতে হতে পারে, তোকে স্টেজেস অফ আ টেম্পারেট সাইক্লোন বলছে, কিন্তু সেখানে তো 6খানা স্টেজ আছে। 6খানা স্টেজ লিখছিস, তার জন্য তোকে 10 মার্কস দিচ্ছে উইথ ছবি। তাহলে তো ওটা ভাগ হয়ে গেল 2-2 করে। কারণ আমি তো প্রত্যেকটারই ব্যাখ্যা লিখবো ওখানে। আমি যদি ওখানে স্টেশনারি ফ্রন্টের একবার ব্যাখ্যা লিখবো, তারপরে ওয়ার্ম ফ্রন্ট, কোল্ড ফ্রন্ট, অক্লুডেড ফ্রন্ট, মানে ফ্রন্টোলিস জেনেসিস, ফ্রন্টোলিসিস সবটাই তো লিখছি সেখানে। তাই জন্য সেখানে আমার সবটাই ভাগ করা আছে। টোটাল একটা 10 বসিয়ে দেওয়া মানেই যে সেটা একটা বিরাট বড় কিছু, তা তো নয়। আমি তো ভাগ করেই পড়ছি এই জিনিসটা, ঠিক আছে? তো কোল্ড ফ্রন্ট আর ওয়ার্ম ফ্রন্টে কিভাবে আমরা করি, একটা ট্রায়াঙ্গেল দিয়ে দেখানো হয়, একটা হাফ সার্কেল দিয়ে দেখানো হয়। এই ছবিগুলো তো সঠিক করে আঁকতে হবে, এবং সঠিক করে আঁকার এইটাই তো আমি মেটেরিয়ালে দিয়েওছি। এইটাই তোকে ফলো করতে হবে। অ্যাডিশনাল আছে ডিসকাশন ক্লাসে, যেগুলো অ্যাডিশন, যেমন থার্মাল স্ট্রাকচার আমি দেখলাম তোরা জানিস না, সেই জন্য আমি আলোচনা করে দিলাম। ভাগ্যিস কোশ্চেনটা আমি দিয়েছি, নাহলে দেখতাম যে জানিস না। ঠিক আছে, তাহলে এই চারটে আমাদের ব্রড ভাগ আছে। এই চারটে ভাগের ওপর বেস করেই আমাদের আনসারটা রেডি করতে হবে। তো এই চারটে ভাগটা ডিটেলসে আর বলার কিছু নেই, এটা অলরেডি ডিসকাসড। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য প্রসেস অফ ফ্রন্টোজেনেসিস, সীমান্ত উৎপত্তির প্রক্রিয়া। এখানে জানতে চাই, প্রশ্নটা হচ্ছে সীমান্ত উৎপত্তির প্রক্রিয়া আলোচনা করা। এটা আনসারটা আমাকে সুধীর, সুধীর হ্যাঁ স্যার। হ্যাঁ, আনসারটা ফ্রন্টোজেনেসিসের প্রসেসটা, ডিসকাস দ্য প্রসেস অফ ফ্রন্টোজেনেসিস, সীমান্ত উৎপত্তির প্রক্রিয়া আলোচনা।
দুটি ভিন্নধর্মী বায়ুর দুদিকে প্রবাহিত হতে হবে, আর আর দুটি বায়ুর ধর্ম ভিন্ন হতে হবে। হ্যাঁ, দিয়ে কি হবে? এটা একটা 5 মার্কসের মতো কোয়েশ্চেন, তাহলে আমি কি কি লিখবো সেখানে সেটা আমি জানতে চাইছি। আর কেউ? স্যার আমি একবার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। স্যার প্রথমে দুটি সম্পূর্ণ ভিন্নধর্মী আহ, এবং ভিন্ন ঘনত্বের দুটি বায়ু অনুভূমিকভাবে চলাচল করে এ, প্রথম পর্যায়ে, তারপরে সেকেন্ড পর্যায়ে উষ্ণ বায়ু এবং শীতল বায়ু শীতল বায়ু ভারী বলে দক্ষিণমুখী দক্ষিণ দিকে আসার ফলে উষ্ণ বায়ুকে ঠেলে ওপরের দিকে উঠিয়ে দিতে চাইবে। তারপরে ওই ওই তৃতীয় পর্যায়ে যেখানে শীতল বায়ু উষ্ণ বায়ুকে ঠেলে ওপরের দিকে উঠিয়ে দিতে চাইবে, ওই জায়গাটায় অক্লুশনের সৃষ্টি হবে। তারপরে চতুর্থ পর্যায়ে আবার সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, খানিকটা ঠিক হয়েছে। যেভাবে ফ্রন্ট সৃষ্টি হয়, হ্যাঁ খানিকটা হয়েছে। আর কেউ কিছু অ্যাড করতে চাইবে? তারপর আমি লাস্টে বলবো হ্যাঁ। দুটি ভিন্নধর্মী বায়ু থাকে, একটি উষ্ণ বায়ু ও শীতল বায়ু। তো উষ্ণ বায়ু যেহেতু হালকা, তাই জন্য ঊর্ধ্বগামী প্রবাহ হয়, আর শীতল বায়ু ভারী হওয়ার জন্য নিম্নগামী প্রবাহ হয়। এই দুটি বায়ুর যেহেতু ভিন্নধর্মী, তাই জন্য কখনো মিলিত হয় না, পার্থক্য থাকার কারণে। তাই জন্য আহ দুটি একে অপর মানে মিলিত হয় না, ফলে এতে উষ্ণ বায়ুর ঊর্ধ্বগমন হয় আর উম শীতল বায়ু নিম্নগমন হয়। আর মাঝখানে যে পার্থক্য থেকে সেটা যে মানে কাল্পনিক সীমান্ত দ্বারা ভাগ করা হয়, সেটাকেই বলা হয়, মানে কাল্পনিক রেখা দ্বারা ভাগ করা হয়, সেই সেটাকেই সীমান্ত বলা হয়। এইভাবে যে দুটি ভিন্নধর্মী বায়ু একে অপরকে মানে মিলিত হয় না, ফলে যে পার্থক্য তৈরি হয় সেটাকেই সীমান্ত বলা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আমি একটু এই জিনিসটাকে মডিফাই করছি। যে সীমান্তের যখন উৎপত্তি হয়েছে, যা প্রক্রিয়াই আমরা বললাম না কেন, এগুলো হচ্ছে বায়ুর চলনের প্রক্রিয়া। বায়ুপুঞ্জ বা বায়ুটা কিভাবে মানে চলন হবে সেটার উপরে নির্ভর করছে। তো আমরা এই সীমান্ত উৎপত্তির যদি প্রক্রিয়াটা সঠিকভাবে বুঝতে চাই, তাহলে কিছু জিনিস আমাদের একটু আলোচনা করে নিতে হবে। যে বায়ুপুঞ্জটি একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করছে, এটা তো আমরা আগে ফার্স্টে ধরে নিতে হবে যে একটা বায়ুপুঞ্জ একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করছে। এই বায়ুপুঞ্জটা এক স্থান থেকে অন্যত্র প্রবাহিত হতে পারে যদি সেই প্রেশার ডিফারেন্সেস বা টেম্পারেচার ডিফারেন্সেস হয় বা কন্ডিশনস তৈরি হয়, এবং এটা যে কোনো আকার এবং প্রকৃতি লাভ করতে পারে নতুন অবস্থানে। তাহলে উদাহরণ আমরা দিতে পারি যে প্রথমে এই বায়ুপুঞ্জটি কি করতে পারে, এটার আকার এবং আয়তন কোনো রকম পরিবর্তন না করে অথবা কোনো রূপ আবর্তন না করে, কিছুই করলো না, তাহলে এই রূপ গতিটাকে আমরা নর্মালি বলে থাকি ট্রান্সলেশন। মানে প্যারালালি এগিয়ে যাচ্ছে, বায়ুর কোনো বায়ুপুঞ্জটার কোনো আকৃতিগত এবং আয়তনগত পরিবর্তন হলো না। এটা একটা হতে পারে। দ্বিতীয় কি হতে পারে, বায়ুপুঞ্জটি একটি নির্দিষ্ট অক্ষের চারিদিকে আবর্তিত হতে পারে। এই গতিটাকে বলা হচ্ছে রোটেশন, আবর্তন হচ্ছে। তাহলে এই আবর্তন কোথায় আমরা দেখতে পাবো? ঘূর্ণবাদ বা প্রতীপ ঘূর্ণবাদ, সাইক্লোন বা অ্যান্টিসাইক্লোনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা সাইক্লোনিক রোটেশন বা অ্যান্টিসাইক্লোনিক রোটেশন, মানে কেন্দ্রের নিম্নচাপ বা কেন্দ্রে উচ্চচাপ। তাহলে এই একটা হতে পারে, বায়ুর চলনের জন্য রোটেট করতে শুরু করলো। 3 নম্বর কি হতে পারে, বায়ুপুঞ্জটি আয়তন প্রসারিত বা সংকুচিত হতে পারে। এটা হতে পারে প্রসার হচ্ছে বা সংকোচন হচ্ছে।
বায়ুপুঞ্জটি প্রসারিত কখন হবে? যখন ডাইভারজেন্স হবে, যখন দুটো ভিন্ন দিকে চলে যাবে তখন প্রসারিত হবে, তাহলে ডাইভারজেন্স। আবার সংকুচিত কখন হবে? যদি কনভার্জেন্স হয়। তাহলে ডাইভারজেন্স কোথায় হবে? যদি আমার কেন্দ্রে উচ্চচাপ তৈরি হয় তাহলে বায়ু ডাইভার্জ করতে শুরু করে দেবে, চারিদিক মানে সেন্টার থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে। যদি আমার কেন্দ্রে নিম্নচাপ থাকে তাহলে সেন্টারের দিকে আসতে শুরু করে। তাহলে 3 নম্বর গেল। 4 নম্বর কি হচ্ছে? বায়ুটি নিষ্পেষিত হতে পারে, স্কুইজ হতে পারে, যেটা অক্লুশনের ক্ষেত্রে হয়, ঠিক আছে, অথবা বিকৃত হয়ে পড়তে পারে, ডিফরমেশন যেটাকে আমরা ইংলিশে বলছি। এইটা হচ্ছে বায়ুপুঞ্জের বিকৃতি। তাহলে আবার আমি রিপিট করছি যে বায়ুপুঞ্জটি এক স্থান থেকে অপর স্থানে গেলে তার মধ্যে কি কি ঘটতে পারে। 1 নম্বর হচ্ছে ট্রান্সলেশন, মানে তার আকৃতিগত এবং আয়তনগত কোনো রকমের পরিবর্তন ঘটলো না। 2 নম্বর হচ্ছে রোটেশন, মানে আবর্তন, নির্দিষ্ট অক্ষের চারিদিকে আবর্তিত হতে পারে। সেটা সাইক্লোনের ক্ষেত্রে, অ্যান্টিসাইক্লোনের ক্ষেত্রে। সাইক্লোন আর অ্যান্টিসাইক্লোনের পার্থক্যটা হচ্ছে সাইক্লোনের ক্ষেত্রে কেন্দ্রে আমাদের লো প্রেশার হবে, আর অ্যান্টিসাইক্লোনের ক্ষেত্রে কেন্দ্রে আমার হাই প্রেশার হবে। আর ডাইরেকশনটা অবশ্যই একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, সেটা আমাদের হেমিস্ফিয়ার ওয়াইজ। আর থার্ড হচ্ছে আমাদের ডাইভারজেন্স বা কনভার্জেন্স। প্রসারিত হতে পারে বা সংকুচিত হতে পারে। সংকুচিত মানে হচ্ছে কনভার্জ করা যদি কেন্দ্রে লো প্রেশার থাকে, আর ডাইভার্জ হতে পারে কেন্দ্রে যদি হাই প্রেশার থাকে। 4 নম্বর হচ্ছে ডিফরমেশন, স্কুইজ হয়ে যাচ্ছে, নিষ্পেষিত হয়ে যাচ্ছে। তাহলে এই অবশেষে বায়ুপুঞ্জের এই বিকৃতি একটা জোড়া উচ্চচাপ এবং এক জোড়া নিম্নচাপের কেন্দ্র তৈরি করবে। দুটো কোণাতে দুটো উচ্চচাপ তৈরি হবে, দুটো কোণাতে দুটো নিম্নচাপ তৈরি হবে। তাহলে দুটো উচ্চচাপ দুটো নিম্নচাপ তৈরি হবে। তাহলে এই দুটো উচ্চচাপ আর দুটো নিম্নচাপ তৈরি হওয়া মানে জিনিসটা স্যাডেল ব্যাকের মতো দেখতে লাগবে, মানে ঘোড়ার পিঠে যেরকম সিট হয়, মাঝখানটা নিচু আবার উঁচু, আবার এদিকটা উঁচু, তাহলে নিচু উঁচু করে একটা স্যাডেল ব্যাকের মতো প্রেজেন্টেশন। তাহলে আমরা যদি এই যে যা ফ্রন্টোজেনেসিস নিয়ে এই দুজন বলল সেখান থেকে তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ফ্রন্টোজেনেসিসে ট্রান্সলেশন বা রোটেশনের কোনো ভূমিকা নেই, কেননা প্যারালালভাবে যদি উইন্ডগুলো বেরিয়ে যায় বা তাদের যদি কোনো পরিবর্তন না ঘটে আকৃতিগতভাবে বা আয়তনগতভাবে, তাহলে তো তারা একে অপরের সাথে মিশতে পারে না। তাহলে প্রথম প্রক্রিয়া যেটা ট্রান্সলেশন সেটা বাদ চলে যায়। দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে রোটেশন। রোটেশন তো আবর্তন হচ্ছে, একটা নির্দিষ্ট বায়ুপুঞ্জই আবর্তিত হতে থাকছে, যেটা আমরা সাইক্লোনের ক্ষেত্রে পেয়ে থাকি, নর্মাল ট্রপিক্যাল সাইক্লোনসগুলোর ক্ষেত্রে পেয়ে থাকি, যেখানে কোনো সীমান্ত তৈরিই হয় না। তাহলে আমাদের ফ্রন্টোজেনেসিসের জন্য এই ট্রান্সলেশন আর রোটেশন এই দুটো পদ্ধতি বাদ চলে যায়। তাহলে সীমান্তের উৎপত্তির জন্য প্রয়োজন হচ্ছে আমাদের বিকৃতি। এই বিকৃতি কে আনছে? কনভার্জেন্স আর ডাইভারজেন্স। তাহলে ডিফরমেশন, কনভার্জেন্স আর ডাইভারজেন্স। কনভার্জ হচ্ছে এই যে বললো উষ্ণ বায়ু ওপর দিকে উঠছে, পেছন থেকে এসে শীতল বায়ু ধাক্কা দিচ্ছে, তাহলে কি হচ্ছে? শীতল আর উষ্ণ বায়ু কনভার্জ করছে। তাহলে এই কনভার্জেন্স বা ডাইভারজেন্স, তারপরে ইট উইল লিড টু স্কুইজিং। অক্লুডেড ফ্রন্টের ক্ষেত্রে কি হয়? নিষ্পেষিত হয়ে যায় মাঝখানের ওই উষ্ণ বায়ুটা, নিষ্পেষিত হয়ে যায় মাঝখানে, ওই কিলকের মতো উঠে পড়ে দিয়ে নিষ্পেষিত হয়ে যায়। তাহলে সীমান্ত অঞ্চলের গঠনের ব্যাখ্যা থেকে আমরা কি বুঝতে পারছি? যে যদি এখানে যদি আমরা ওই একগুচ্ছ সমষ্ণ রেখা, যে ছবিটা আমি দিয়েছিলাম লেকচারে, ওই ব্যারোক্লিনিক ব্যারোট্রপিকে যে ছবি এখানেও চলে আসবে আবার, সমষ্ণ রেখাকে যদি আমরা প্রতিটি গতির ওপরে আরোপিত করি, এই যে আমাদের ট্রান্সলেশন, রোটেশন, কনভার্জেন্স, ডাইভারজেন্স, ডিফরমেশন, এগুলোর ওপর যদি আমরা করি, তাহলে যখন একগুচ্ছ সমষ্ণ রেখা বিকৃতির ওপরে আমরা আরোপ করে দেখব, মানে ডিফরমেশনের ওপরে আরোপ করে দেখব, তবে দেখা যাবে যে সমষ্ণ রেখাগুলি পরস্পরের দূরত্ব পরিবর্তন হচ্ছে। সেটা কখনো কাছাকাছি থাকছে, কখনো দূরে থাকছে। কিছুক্ষণ বাদে অনেকগুলো সমষ্ণ রেখা একত্রিত হয়ে কাছাকাছি আসবে, আবার দুই পাশে তাপের মধ্যে এক পৃথক রেখার সৃষ্টি করবে। এই পার্থক্য সৃষ্টিকারী রেখাটাই হচ্ছে আমাদের ফ্রন্ট, যেটা ওই থার্মাল স্ট্রাকচারে আমরা বুঝে নিলাম। স্ট্রং ফ্রন্ট, মিডিয়াম ফ্রন্ট আর উইক ফ্রন্ট। যে জায়গাতে স্ট্রং ফ্রন্ট হবে সেখানে সেই রকমভাবে সমষ্ণ রেখাগুলো থাকবে। যদি মিডিয়াম ফ্রন্ট হয় তাহলে আরও বেশি গ্যাপিং হবে, উইক ফ্রন্ট হলে আরও বেশি গ্যাপিং হবে। আমরা জানি যত স্ট্রং হয় তত কাছাকাছি হয়ে যায়। তাহলে এই ঘটনার থেকেই আমাদের সীমান্তের উৎপত্তি হয়।
এইভাবে আমাদের সীমান্তর উৎপত্তিটা বোঝাতে হবে, এবং এর জন্য অ্যাডিশনাল যে ছবিটা সেটা হচ্ছে একই ছবি, ফ্রন্ট তৈরি হওয়া, একদিকটা ওয়ার্ম হলো একদিকটা কোল্ড হলো আর একটা অক্লুশন হলো, সেটাই। কিন্তু এটা বলতে গেলে যদি ফ্রন্টোজেনেসিসকেই আমাকে স্পেসিফিক্যালি বলতে হয়, আলাদা করে যদি বলতে হয়, তাহলে কিন্তু আমরা এই কথাগুলো তার সাথে অ্যাড করবো 5 মার্কসের জন্য। কেননা একটা বায়ুপুঞ্জর স্মরণ হলে তবেই তো ফ্রন্ট সৃষ্টি হয়, একটা জায়গায় বায়ু দাঁড়িয়ে থাকলে তো হতে পারে না। তাহলে সেই বায়ুপুঞ্জটা কি কি পরিবর্তন হতে পারে, ওই ট্রান্সলেশন, রোটেশন, কনভার্জেন্ট ডাইভারজেন্স আর ডিফরমেশন। তো প্রথম দুটো তো ফ্রন্টে কোনো কাজে লাগছে না, শেষের দুটো মিলিয়েই কিন্তু আমাদের ফ্রন্টোজেনেসিসটা তৈরি হচ্ছে। তো দিস উইল বি দি আনসার। তার সঙ্গে এবার তোরা যেটুকু অ্যাডিশনাল বললি সেটা পরে অ্যাড করা যাবে, কিন্তু ইন্ট্রোডাক্টরি পার্টটাতে এটা কিন্তু দিয়ে দিতে হবে। তো লেকচারটা রেকর্ড হচ্ছে, কোনো অসুবিধা নেই, এটা পরে শুনে নিয়েও তোরা নোট ডাউন করতে পারবি। নেক্সট যে প্রশ্ন আছে আমাদের সেটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি। অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি ইনস্টেবিলিটি নিয়ে বিস্তর আলোচনা আমরা করেছি, মেটেরিয়ালস দেওয়া আছে। স্টেবিলিটি কখন হয়, মানে সুস্থিততা কখন থাকে, অসুস্থিততা কখন হয়, এই জিনিসগুলোকে নিয়ে আমরা অলরেডি ডিটেলস আলোচনা হয়েছে এবং মেটেরিয়ালসও দেওয়া আছে, কোনো প্রবলেম তো থাকার কথা না। নেক্সট যে প্রশ্নটা হচ্ছে এক্সপ্রেস অ্যাবসলিউট স্টেবিলিটি অ্যান্ড জেনারেল ইনস্টেবিলিটি উইথ রেসপেক্ট টু এনএলআর অ্যান্ড ডিএএলআর। বায়ুর চরম সুস্থিততা এবং বায়ুর সাধারণ অসুস্থিততাটার সম্পর্কটা এনএলআর এবং ডিএলআর এর সাপেক্ষে প্রকাশ করে। এনএলআর আর ডিএলআর এর সাপেক্ষে অ্যাবসলিউট স্টেবিলিটি আর জেনারেল ইনস্টেবিলিটিটা প্রকাশ করে। এনএলআর মানে হচ্ছে নর্মাল ল্যাব স্ট্রেট বা এনভায়রনমেন্টাল ল্যাব স্ট্রেট, আর ডিএলআর হচ্ছে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাব স্ট্রেট। এই প্রশ্নের উত্তরটা কে দেবে? মৃণাল আধ ঘন্টা বাদে জয়েন করেছে, প্রশ্নের উত্তর কোনটা স্যার? এই যেটা এক্ষুনি জিজ্ঞেস করলাম, তার মানে তুই ঘুমোচ্ছিস। স্ক্রিনে তো প্রশ্নটা দেখাই হ্যাঁ যাচ্ছে, স্যার বলুন। স্ক্রিনে তো প্রশ্নটা দেখাই যাচ্ছে। Express absolute stability and general instability with respect to NLR and DLR. চরম সুস্থিততা, বায়ুর চরম সুস্থিততাটা এনএলআর আর ডিএলআর এর সাপেক্ষে প্রকাশ করতে বলা হয়। জাস্ট এনএলআর আর ডিএলআর এর সাপেক্ষে, মানে কে বেশি কে কম, এনএলআর কম হবে না ডিএলআর কম হবে, এনএলআর বেশি হবে না ডিএলআর বেশি হবে, এইটুকু, আর কিছু ভাবতে হবে স্যার। ভাবলেও বেরোবে না। আর কে বলতে চাইছে? যেহেতু পড়ানো হয়েছে, স্লাইডেও ছিল, মানে পড়তে যে বলা হয়েছিল সেটা পড়ার আউটপুট বোঝাই গেল ডিসকাশন ক্লাসে যে কিছুই পড়াশোনা করে, মানে ছবি টবি দিয়ে পড়ানো হয়েছে। ওই লাল রঙের এয়ার মাস, ব্লু রঙের এয়ার মাস, গ্রিন রঙের এয়ার মাস উঁচু নিচু করে দেখানো হয়েছে, তারপর রিলেশনশিপসগুলোও দেখানো হয়েছে। যাই হোক, অ্যাবসলিউট স্টেবিলিটি আসবে হচ্ছে যদি নর্মাল ল্যাব স্টেট লেস দ্যান ডিএলআর, যদি এনএলআর লেস দ্যান ডিএলআর হয় তাহলে আমাদের অ্যাবসলিউট স্টেবিলিটি হবে, আর ইনস্টেবিলিটি হচ্ছে এনএলআর ডিএলআর এর থেকে বেশি, তাহলে আমাদের ইনস্টেবিলিটি হবে। এনএলআর ইজ গ্রেটার দ্যান ডিএলআর, এই হচ্ছে সম্পর্ক। নেক্সট যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটা হচ্ছে কন্ডিশনাল ইনস্টেবিলিটি, শর্তাধীন অসুস্থিততা। শর্তাধীন অসুস্থিততার ব্যাখ্যা করতে বলা হয়েছে। নন্দিনী? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। শর্তাধীন অসুস্থিততা কি এবং কিভাবে সংগঠিত হয়? এটি বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল। হ্যাঁ, আর্দ্র জলবায়ুতে 6°C পার কিলোমিটারের কম হলে বায়ুমণ্ডলীয় অসুস্থতা দেখা যায়। হ্যাঁ, সেটা তো আবার হয়ে গেল অ্যাবসলিউট ইনস্টেবিলিটির কথা।
কিন্তু আমি যেটা জানতে চাইছি শুধু শর্তাধীন, কন্ডিশনাল। এটা যদি 6 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটারের থেকে 10 ডিগ্রি 10 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটারের মধ্যে থাকে তাহলে হ্যাঁ, কন্ডিশনাল ইনস্টেবিলিটি হবে হয়। হবে, ঠিক ঠিক। যদি ডিএলআর আর এসএলআর এর মাঝামাঝি থাকে তাহলে কন্ডিশনাল ইনস্টেবিলিটি হবে, এটা একদম ঠিক। এবার কিভাবে হবে, এটা হয়ে গেল কন্ডিশনাল ইনস্টেবিলিটি কিভাবে, মানে কখন হবে এটা বোঝা হয়ে গেল। এবার কন্ডিশনাল ইনস্টেবিলিটি হওয়ার তো কারণ আছে, হঠাৎ করে তো এটা হতে পারে না। যেটা এতটুকু যেটা বললি ঠিক আছে, অপেক্ষাকৃত আর্দ্রবায়ুতে দেখা যাবে, একদম ঠিক কথা। আর হচ্ছে এটা হচ্ছে ওই দুটোর রেটের মধ্যবর্তী হবে, ডিএলআর এর আর এসএলআর এর মাঝামাঝি যে রেট, সেই রেটটা দিয়ে এটা হবে, একদম ঠিক, একদম ঠিক হয়েছে। এবার কেন হবে, ঠিক আছে, তোকে আর বলতে হবে না। আর কে আছে দেখি, প্রীতি। শর্তাধীন অস্থিরতা কেন হবে? নন্দিনী তো বলে দিয়েছে যে শর্তাধীন অস্থিরতা কি আর কখন হয়, মানে কোন কন্ডিশনে, কোন টেম্পারেচার কন্ডিশনস পেলে হয়। এবার কোন কারণে হয় এটা? প্রীতি দাস হ্যাজ লেফট দ্য মিটিং, প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, প্রীতি দাস মিটিং ছেড়ে চলে গেছে। কবিতা, কবিতা বিশ্বাস হ্যাজ লেফট দ্য মিটিং। সবাই বুঝে যাচ্ছে যে কাকে জিজ্ঞেস করা হবে আর সে সঙ্গে সঙ্গে লিভ করে যাচ্ছে, আবার জয়েন করে। কবিতা, শর্তাধীন অসুস্থতা কাকে কাকে বলে, বলা হয়ে গেছে, নন্দিনী বলে দিয়েছে। তাহলে বল কি কারণে হয়? কারণ কি? স্যার প্রীতি, স্যার হ্যালো হ্যাঁ, শর্তাধীন অসুস্থতার কারণ কি? স্যার এটা আমি পারবো না। কে পারবে বলতে? এটা তো পড়ানো হয়েছে, এটা তো নতুন কিছু বিষয় আমি জিজ্ঞেস করছি না। কে পারবে? স্যার যতটুকু পারবো বলবো। হ্যাঁ, স্যার এটা আর্দ্র জলবায়ু অঞ্চলে পাহাড় পর্বতের গা বেয়ে যখন কোনো ইয়ারমাস উপরের দিকে উঠতে থাকবে তখন ডিএলআর এর যে মাত্রাটা মাইনাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটা মানে কম, -10 ওটা ওটা কম হতে থাকবে এবং ক্রমশ মানে সম্পৃক্ত হতে থাকবে এবং পরবর্তীতে ঘনীভবন তলের উপরে উঠতে থাকবে, মানে ঘনীভবন তল থেকে আরো উপরে উঠতে থাকার ফলে সেটা আরো মানে তলটা অতিক্রম করার পর ওটা আরো ঘনীভবন হতে থাকবে আর ডিএলআরটা ক্রমশ মানে অস্থিতিশীল হয়ে যাবে। এর জন্য মানে কন্ডিশন ইনস্টেবিলিটি সৃষ্টি হবে। এটা একটা কারণ। পর্বত যদি থাকে, পর্বতের গা বেয়ে উঠবে, ডিএলআর থেকে আস্তে আস্তে সেটা স্যাচুরেশন হতে শুরু করে দেবে, দিয়ে তারপরে ওখানে ঘনীভবন তলে পৌঁছে ঘনীভবন হবে, বৃষ্টিপাত হবে, দিয়ে তারপরে এসএলআর হবে। এটা একটা কারণ, এটা হচ্ছে অরোগ্রাফিক ইনস্টেবিলিটি। কনভেক্টিভ এই কন্ডিশনাল ইনস্টেবিলিটির একটা কারণ হচ্ছে যদি রাস্তাতে একটা পর্বত থাকে তার জন্য, যেটা থেকে আমাদের শৈলক্ষেপ বৃষ্টিপাতের উৎপত্তি হয়। আর কি কারণ আছে? আর একটা কারণ আছে, আরেকটা কারণ হচ্ছে কনভেক্টিভ ইনস্টেবিলিটি। আমাদের যখন শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়েই গেল, তা আর কি বৃষ্টিপাত আছে? এতবার করে তো বলা হচ্ছে যে আর্দ্র বায়ু ছাড়া এটা হবে না। তা আর্দ্র বায়ু কি করে? বৃষ্টিপাত ঘটায়। সীমান্ত সৃষ্টির থেকে তো আর ইনস্টেবিলিটির কন্ডিশন এখানে আর আসছে না, সীমান্ত বৃষ্টিপাত তো আর এখানে আসছে না। তাহলে আমাদের তো একটা অরোগ্রাফিক হয়ে গেলে আর পরে তো থাকছে হচ্ছে শুধুমাত্র পরিচলন বৃষ্টিপাত। আরেকটা হচ্ছে কনভেক্টিভ ইনস্টেবিলিটি। যখন কোনো উষ্ণ আর্দ্র বায়ু উলম্বভাবে ঊর্ধ্বে উঠবে তখন অধিক জলীয় বাষ্প থাকার জন্য ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে মেঘের সৃষ্টি হবে, তখন এই বায়ু আর্দ্র অ্যাডিয়াবেটিক তাপের হ্রাস অনুযায়ী শীতল হয়ে যাবে। এই
এবং যা বায়ুমণ্ডলের স্বাভাবিক তাপের হ্রাসের থেকে অনেক কম হবে, এনএলআর এর থেকে কম হবে। তো এখানে কনভেক্টিভ ইনস্টেবিলিটি হবে। তাহলে একটা হচ্ছে আমাদের ওরোগ্রাফিক ইনস্টেবিলিটি, আর একটা হচ্ছে কনভেক্টিভ ইনস্টেবিলিটি, মানে পরিচলনজনিত অসুস্থতা, আর একটা হচ্ছে আমাদের শৈলক্ষেপ অসুস্থতা। এই দুটো কন্ডিশন থাকলে তবে কন্ডিশনাল ইনস্টেবিলিটিটা আসবে। আর লাস্ট যে প্রশ্নটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ব্যারোট্রপিক আর ব্যারোক্লিনিক কন্ডিশন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, ছবি দেখানো হয়েছে। ব্যারোট্রপিক আর ব্যারোক্লিনিক কি পার্থক্য এটার, তো মৃণাল বল এবার দেখি ব্যারোট্রপিক আর ব্যারোক্লিনিকের মধ্যে কোনটা আমাদের শান্ত আবহাওয়াকে নির্দেশ করবে আর কোনটা আমাদের অশান্ত আবহাওয়াকে নির্দেশ করবে। মানে স্যার ব্যারোট্রপিকটা শান্ত আর ব্যারোক্লিনিকটা মানে স্যার ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় ব্যারোক্লিনিক। হ্যাঁ, ব্যারোক্লিনিকে আনস্টেবল হবে আর ব্যারোট্রপিকে স্টেবল। ঠিক আছে, আমরা টেম্পারেট সাইক্লোনে, ঠিক আছে, আমরা টেম্পারেট সাইক্লোনে কি ধরনের কন্ডিশন পাবো প্রীতি, ব্যারোট্রপিক না ব্যারোক্লিনিক? টেম্পারেট সাইক্লোনে আমরা কি ধরনের কন্ডিশন পাবো, ব্যারোট্রপিক না ব্যারোক্লিনিক? কবিতা? স্যার ব্যারোক্লিনিক। প্রশ্ন আমাকে করার জন্য নয়, আমি উত্তর জানতে চেয়েছি। আমাকে স্যার ব্যারোক্লিনিক। ব্যারোক্লিনিক হচ্ছে প্রারম্ভিক পর্যায়ে ব্যারোক্লিনিক হবে, যখন অন্তিম জায়গায় চলে যাবে তখন ব্যারোক্লিনিক হবে। হ্যাঁ, ব্যারোক্লিনিকই হবে। ঠিক আছে, আর তো কিছু প্রশ্ন নেই এই দুটো টপিক থেকে, এই প্রশ্নগুলোই আছে। নেক্সট ডিসকাশন ক্লাসে ট্রপিক্যাল সাইক্লোন অ্যান্ড টেম্পারেট সাইক্লোনটা আলোচনা করা হবে। নেক্সট যে ডিসকাশন ক্লাসটা আমরা রাখবো।